নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো। আমরা রান্না বান্না করার জন্য প্রত্যেকেই কোনো না কোনো গুঁড়ো মশলার ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, যখন আমরা রান্নাতে মশলা ব্যবহার করি, চামচ দিয়ে মশলা এভাবে তুলতে যাই, অনেক সময় দেখা যায় অনেকটাই মশলা উঠে আসে, যার কারণে তাড়াহুড়োর মধ্যে দেখবেন সেই মশলাই কিন্তু রান্নাতে দিয়ে দিই। বিশেষ করে লঙ্কা যদি বেশি পরিমাণে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখবেন রান্নাটা কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যায়। এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয়, নিয়ে নেবেন আপনারা স্যালো টেপ। এবার যে কৌটোর মধ্যে আপনারা মশলা বা গুঁড়ো লঙ্কা যাই রাখেন না কেন, এইভাবে করে স্যালো টেপটাকে দিয়ে ভালোভাবে চেপে চেপে আটকে দেবেন। আমি কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিই। তো বা জারের মধ্যে আমরা যদি এইভাবে স্যালো টেপ আটকে দিই, সেক্ষেত্রে আমাদের কিন্তু দুটো সুবিধা হবে। এক নম্বর সুবিধা হলো, আমরা যখন মশলা বের করতে যাব অতিরিক্ত মশলা উঠে আসবে না। দেখবেন ওপরের যে মশলাটা সেলোটেপের মধ্যে আটকে নিচে কৌটোর মধ্যেই ঝরে যাবে। আরও একটা সুবিধা কি হবে, আমরা দেখবেন যে কৌটো বা জারের মধ্যে মশলা রাখি, অনেক সময় দেখা যায় প্যাচটা কেটে যায়, ঢিলে হয়ে যায়, যার কারণে ঢাকনাটা টাইটভাবে লাগাতে পারি না। এইভাবে সেলোটেপ দিলে ঢাকনাটাও টাইটভাবে আটকে থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি একটা শাড়ি। এই ধরনের যে সিনথেটিকের শাড়িগুলো হয়ে থাকে, আমরা কম বেশি অনেকেই পরে থাকি, সবসময় না পরলেও কখনো কখনো অনেকেই পরি। তবে সমস্যাটা কি হয়, এই ধরনের শাড়িগুলো যখন আমরা ভাঁজ করে রাখি তখন কিন্তু এতটা সমস্যা না হলেও অনেকে কি করি দেখবেন আমরা হ্যাঙ্গারের মধ্যে সুন্দরভাবে হ্যাং করে রাখি। তবে সমস্যাটা কি হয়, যখন আমরা অন্যান্য জামা কাপড় বের করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় হ্যাঙ্গারের একটা সাইডে হয়ে যায়, কখনো কখনো খুলে পড়ে যায়। তখন আমাদের আবারও কিন্তু শাড়িটাকে ভালোভাবে গুছিয়ে ভাঁজ করে রাখতে হয়। তবে আপনারা যখনই এই ধরনের সিনথেটিকের শাড়ি হ্যাঙ্গারের মধ্যে রাখবেন, কিভাবে রাখবেন, শাড়িটাকে প্রথমে ভালো করে এইভাবে ভাঁজ করে নেবেন। এবার একটা সাইড থেকে এইভাবে করে হ্যাঙ্গারের মধ্যে প্রথমে ঢুকিয়ে দিতে হবে। ঠিক একইভাবে উল্টো সাইড থেকেও শাড়িটাকে এইভাবে ঢুকিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা শাড়িটা রেখে দেন, তাহলে দেখবেন একদম ফিক্স হয়ে যাবে। যতই আপনারা অন্যান্য জামা কাপড় বের করেন না কেন, কোনোভাবেই শাড়িটা কিন্তু হ্যাঙ্গার থেকে খুলে পড়বে না, একটা সাইডেও হবে না। আশা করছি এই টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করি বা লুচি ভাজি, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় তেলটা ঠিকভাবে গরম হয়েছে কিনা আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে, যার কারণে কাঁচা তেলের মধ্যে যদি কোনো কিছু ভাজাভাজি করতে যায়, সেক্ষেত্রে কাঁচা তেলের গন্ধটাও বেরিয়ে আসে আর রান্নাটাও কিন্তু ঠিকভাবে হয় না। তো আপনারা একটা কাজ করে নেবেন, নিয়ে নেবেন কাঠের যে কোনো একটা জিনিস। আমি এখানে কাঠের একটা স্প্যাচুলা নিয়েছি। এইভাবে গরম তেলে দেওয়ার সাথে সাথে যদি কোনো বুদবুদের সৃষ্টি না হয়, তাহলে বুঝে নিতে হবে তেলটা কিন্তু সম্পূর্ণ এখনও গরম হয়নি। কিছুক্ষণ পর আবারও স্প্যাচুলাটা দিয়েছে আর দেখতেই পাচ্ছেন একটা বুদবুদের মতো সৃষ্টি হয়েছে, তার মানে বুঝে নিতে হবে তেলটা কিন্তু এখন সম্পূর্ণ গরম হয়ে গেছে। এবার যদি আপনারা এই তেলের মধ্যে কোনো কিছু ভাজাভাজি করেন, লুচি ভাজেন, সেক্ষেত্রে দেখবেন কাঁচা তেলের গন্ধ কিন্তু কোনোভাবেই ছাড়বে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি কাঁচি। কাঁচি আমরা নানা কাজে কিন্তু ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন আমরা যখন কোথাও বাইরে যাই, কোনো দরকারের কারণে আমরা অনেকে ব্যাগের মধ্যে কাঁচি আমাদের নিয়ে যায়। সেক্ষেত্রে সমস্যাটা কি হয়, অনেক সময় দেখা যায় ব্যাগের থেকে যদি অন্যান্য কোনো জিনিস বের করতে যায়, কাঁচিটা আমাদের হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও কোনো জিনিসপত্র থাকলে কাঁচিটার কারণে কেটে গিয়ে সেই জিনিসও নষ্ট হতে পারে বা ব্যাগটাও কিন্তু ফুটো হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয়, বা বাড়িতে রাখলেও কিন্তু এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের রাবার ব্যান্ডগুলো থাকে, যেগুলো হয়তো ঢিলে হয়ে যায়, আমরা আর ব্যবহার করি না। তো আপনারা কাঁচির মধ্যে এই রাবার ব্যান্ডটাকে দিয়ে খুব ভালোভাবে 4 থেকে 5 বার পেঁচিয়ে নেবেন। এবার কাঁচির যে মুখের জায়গাটা রয়েছে, যে সুচলো জায়গাটা থাকে, সেটাকে আটকানোর জন্য আমি এইভাবে করে রাবারটাকে আরও একবার দিয়ে দেব। এইভাবে আপনারা কিন্তু কাঁচিগুলো বাড়িতেও রাখতে পারেন। দেখবেন অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, কাঁচি নাড়াচাড়া করলে অনেক সময় কি হয় আর তাদের হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে বাড়িতেও রাখতে পারেন বা ব্যাগের মধ্যে যদি কোথাও নিয়ে যান, সেক্ষেত্রেও দেখবেন কোনো সমস্যা হবে না। আশা করছি এই টিপস
টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। জামা কাপড়ের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি, তবে অনেক সময় দেখবেন আমরা যে জামা কাপড় ব্যবহার করি দেখা যায় সেলাই খুলে যায়, কখনো কখনো দেখা যায় ফেটে যায়, বা অনেক সময় জামা কাপড়ের মধ্যে দেখা যায় তুলো উঠো হয়ে যায়। এই ধরনের সমস্যা আমাদের অনেকেরই সাথে কিন্তু হয়ে থাকে। কেন কি, জামাটা যখন তৈরি হয় বা বানানো হয় সেক্ষেত্রে দেখা যায় সুতোটা কিন্তু ততটাও মজবুত হয় না, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। তবে যখনই আপনারা নতুন কোনো জামা কাপড় বাড়িতে কিনে নিয়ে আসবেন তখন যদি একটা কাজ করে নিতে পারেন তাহলে দেখবেন সেই জামা কাপড়ের যে সুতোটা খুলে যায় বা ছিঁড়ে যায় বা তুলো উঠো হয়ে যায় সেই সমস্যা কিন্তু আর কোনো দিনই হবে না। আমি এখানে নিয়েছি একটা পলিথিন, আপনারা যে কোনো কাপড়ের ব্যাগেরও ব্যবহার করতে পারেন। এবার এই জামা কাপড়গুলো আমি এই পলিথিনের যে ব্যাগটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে ঢুকিয়ে দেব। প্লাস্টিকটার মুখের জায়গাটা এইভাবে মুড়িয়ে দিচ্ছি। এবার এই প্যাকেটটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। এইভাবে করেই আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আপনারা যখন জামা কাপড়গুলো ব্যবহার করবেন তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবেন এই জামা কাপড়ের মধ্যে যে সুতোগুলো দিয়ে আমাদের তৈরি হয়ে থাকে সেটা অনেকটাই মজবুত হয়ে যাবে, সেলাই খুলবে না, কোনোভাবে ফেটে যাবে না, এমনকি যে তুলো উঠো হয়ে যায় জামা কাপড়ের মধ্যে সেটাও কিন্তু হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়ে থাকে। এই কাঁচা লঙ্কা আমরা নানাভাবে কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয় দেখবেন, অনেক সময় যদি অনেকটাই পরিমাণের লঙ্কা নিয়ে আসা হয়, যেহেতু লঙ্কা অনেকটাই ঝাল থাকে, একবারই তো আমরা সব ব্যবহার করতে পারি না, তখন অনেক সময় দেখা যায় লঙ্কা শুকিয়ে যায়, না হলে লঙ্কা পচে যায়। তো আপনারা যখনই লঙ্কা রাখবেন, কিভাবে রাখলে ফ্রিজ ছাড়াই কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত লঙ্কাটা ভালো রাখতে পারবেন। আমি বেশ কিছুটা লঙ্কা এইভাবে করে ভালো করে হাতের মধ্যে নিয়ে গুছিয়ে নিয়েছি, যাতে করে বোটার অংশগুলো একটা সাইডে থাকে। এবার এইভাবে সেট করার পর নিয়ে নিচ্ছি এখানে আমি রাবার ব্যান্ডটাকে দিয়ে এইভাবে করে লঙ্কার মধ্যে ভালো করে পেঁচিয়ে নেব, যাতে করে খুব ভালোভাবে রাবার ব্যান্ডের সাথে আটকে থাকে। এইভাবে করে আরও যে লঙ্কাগুলো রয়েছে আমি গুছিয়ে নিয়ে রাবার ব্যান্ড আটকে দেব। আপনারা এইভাবে করে কিন্তু 3 থেকে 4টে লঙ্কার বান্ডিলের মতো বানিয়ে নেবেন। এবার এগুলো আপনারা কিভাবে রাখবেন চলুন দেখে নেওয়া যাক। আমি যেহেতু 2টো বান্ডিল বানিয়েছি তাই একটা ছোট্ট কাপ নিয়েছি। আপনারা চাইলে বড় একটা পাত্রও ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা জল দিয়েছি, লঙ্কার বোটাগুলো এইভাবে রেখে দিয়েছি। আপনারা যদি এইভাবে লঙ্কাগুলো রাখতে পারেন, লঙ্কা শুকিয়েও যাবে না, পচেও যাবে না, একদম সতেজ থাকবে। যখন আপনারা ব্যবহার করবেন এখান থেকে তুলে ব্যবহার করতে পারবেন। তবে শুধুমাত্র জলটা কিন্তু 2 দিন পর পর আপনাদের পাল্টে দিতে হবে। এইভাবে যদি লঙ্কাটা রাখেন 1 মাস পর্যন্ত লঙ্কা আপনাদের ভালো থাকবে ফ্রিজ ছাড়াই। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তাওয়ার মধ্যে যখন আমরা কোনো কিছু রান্না করে থাকি বা পরোটা করে থাকি, অনেক সময় দেখা যায় অতিরিক্ত পুড়ে যায়, আর পোড়া তাওয়াটা আমরা কিন্তু সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষাঘষি করতে হয়, তবু ঠিকভাবে যায় না। আমি এখানে বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ, যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি। আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা এখানে যে কোনো টুথপেস্টের ব্যবহার করতে পারেন, একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের জল, তারপর গ্যাসটাকে অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই জলটাকে একটু ভালো করে আমি গরম করে নেব। দেখতেই পাচ্ছেন জলটা গরম হতে শুরু করেছে। চামচের সাহায্যে এইভাবে সব উপকরণগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার ফলে দেখবেন এটা কিন্তু একটা সলিউশনের মতো কাজ করবে। যতটাই পোড়া থাকুক না কেন সেটা কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই উঠে আসবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। চামচের সাহায্যে এইভাবে করে একটু আমি টেনে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে পোড়া অংশগুলো ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। এবার এই পোড়া অংশগুলো আমি ফেলে দিচ্ছি, তারপর তাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তাওয়ার মধ্যে সব পোড়া অংশগুলো উঠে গেছে। এখানে একটা স্ক্রাবার নিয়েছি, যেহেতু আগে কোলগেট লবণের ব্যবহার করেছি তাই কোনো কিছুই দিইনি। স্ক্রাবারের সাহায্যে
হালকাভাবে যদি আমরা এইভাবে ঘষে নিই তাহলেই দেখবেন বাকি যেটুকু পোড়া অংশ বা দাগ থাকবে সেটাও সম্পূর্ণ উঠে যাবে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চাল আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি, ভাত রান্না করি বা চাল দিয়ে নানা ধরনের রেসিপি করে থাকি। তবে রান্নাবান্না করা ছাড়াও এই চাল কিন্তু আমরা আরও নানাভাবে কাজে ব্যবহার করতে পারি। কি কাজে ব্যবহার করবেন? আমি এখানে একটা পাত্র নিয়েছি, একদম সামান্য পরিমাণের চাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের চায়ের পাতা। যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতায় দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের খাবার সোডা। এবার তিনটে উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। চাইলে এখানে পেপার, কাগজ যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা ডবল করে কাগজ দিয়েছি, সেটাকে আটকানোর জন্য রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছি। এটা কি কাজে ব্যবহার করবেন? ব্যবহার করার আগে এখানে নিয়েছি একটা কাঁচির সাহায্যে এইভাবে করে 2 থেকে 3টে ফুটো করে নিচ্ছি। আপনারা যে কোনো ধারালো জিনিসের এখানে ব্যবহার করতে পারেন, যাতে করে ভেতরের যে একটা মিশ্রণ বানালাম তার গন্ধটা সহজে বাইরে বেরিয়ে আসে। প্রত্যেকেই কিন্তু ফ্রিজের ব্যবহার করে থাকি। শীত, গ্রীষ্ম, বর্ষার যে সময়ই হোক না কেন ফ্রিজের মধ্যে নানা ধরনের সবজিপাতি, মাছ, মাংস, রান্না করা খাবার, দুধ ইত্যাদি রেখে থাকি। এর ফলে দেখা যায় ফ্রিজের দরজা খুললে বাজে একটা গন্ধ বেরোতেই থাকে, যার কারণে আমরা কিন্তু নানা ধরনের জিনিস কিনে নিয়ে আসি ফ্রিজে ব্যবহার করার জন্য, যাতে করে বাজে গন্ধটা আর না আসে। তাছাড়াও দেখা যায় অনেক সময় আমাদের পরিষ্কার করা হয় না, দেরি হয়ে যায় কোনো কারণবশত, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজের সাইড করে যদি এইভাবে রেখে দিতে পারেন, এখানে চাল দেওয়ার কারণে কি হবে, ফ্রিজের মধ্যে যে বাজে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই অ্যাবজর্ব করবে। আর বেকিং সোডা, চায়ের পাতা, বাজে গন্ধটা দেখবেন সহজেই চলে যাবে, একটা সুন্দর গন্ধ আসবে। ফ্রিজ ব্যবহার করার পরেও অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। কি কারণে বিল বেশি আসে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। আমরা যখন ফ্রিজে থেকে কোনো কিছু জিনিসপত্র বের করি, একেবারেই কিন্তু কেউই বের করি না, বারবার দেখবেন আমরা কি করি, ফ্রিজ থেকে যে কোনো জিনিসের দরকার হলে ফ্রিজটা খুলি, তারপর আমরা সেই জিনিস বের করি। আর যদি বারবার করে ফ্রিজ দরজা খোলা হয় এইভাবে করে, সেক্ষেত্রে ফ্রিজের যে ঠান্ডা হাওয়াটা থাকে সেটা বারবার বেরোতে থাকে, যার কারণে ফ্রিজ কিন্তু ঠান্ডা হতেও অনেকক্ষণ সময় লাগে। এর ফলে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে। তাছাড়াও অনেক সময় রান্না করা খাবার যদি খোলা রেখে দিই, সেক্ষেত্রেও দেখা যায় অনেক সময় ইলেকট্রিক বিল বেশি আসে। অবশ্যই কিন্তু রান্না করা খাবার যদি রেখে থাকেন ঢাকা দিয়ে রাখবেন, এতে করে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। তাছাড়াও ফ্রিজের মধ্যে যে রেগুলেটরটা থাকে সেটা দেখবেন আমাদের সিজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখা উচিত। যদি ঠিকভাবে এই রেগুলেটরটা না সেট করা হয়, অনেক সময় এর কারণেও দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। আশা করছি আপনারা কিন্তু অবশ্যই সিজন অনুযায়ী এই রেগুলেটরটা বাড়িয়ে কমিয়ে রাখবেন, তাহলে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।